মুনির শারমিন, এই যে বিএনপির পক্ষ থেকে আসলে জামাতের প্রতি তীব্র রাজনৈতিক আক্রমণ, এবং এটা হতেই পারে, মানে সরকারি দল বিরোধী দল একদম মধুর সুরে কথা বলবে সেটাও প্রত্যাশিত না, এবং গণতান্ত্রিক ধারায় সেটা। কিন্তু আপনার কি মনে হয় যে এই যে এত অল্প সময়ের মধ্যে, মাত্র একটা জাতীয় নির্বাচনের পরে এত অল্প সময়ের মধ্যে এত তুমুল আক্রমণ, এটি আসলে কোনো ধরনের স্পেস তৈরি করে কিনা অন্য কোনো শক্তির জন্য? খুব স্বাভাবিক। দেখেন, যে পতিত ফ্যাসিস্ট তারা তো আসলে চাইবেই যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো তাদের মধ্যে বিভক্তি যাতে বাড়ে, এবং আমরা যখন আসলে নিজেদের মধ্যে এই অনৈক্যটা সৃষ্টি করি, এবং যেই অনৈক্য মানে একেবারে ফান্ডামেন্টাল জায়গা থেকে আমাদের যেই যেই জায়গায় আসলে ঐক্য থাকার কথা ছিল, আমরা একেবারে যদি বলি যে এই মানে একটা গণ অভ্যুত্থান তো আমাদের এখন একটা খুব গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল জায়গা যেখানে আমরা সবাই এক ছিলাম। সেখান থেকে আমরা আসলে বিচ্যুত হলাম যখন আমরা বলছি যে এই এক দফাটা তো আসলে শুধুমাত্র হাসিনার পতনের জন্য না। সেইখান থেকেই তো আসলে আমাদের ওই ঐক্যের জায়গাটা ছিল যে এই মানে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। এই জায়গাতে কি নতুন রাজনৈতিক বন্দোবস্তটা তাহলে কি, যে আমরা আসলে মানে রাষ্ট্রের যে একটা কাঠামোগত সংস্কার, এই জায়গাটাতে আমাদের একমত হতে হবে। দেখেন, পৃথিবীর অনেক দেশে আসলে এই গণ অভ্যুত্থান হয়, নানা ধরনের আন্দোলন হয়, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোটা ঠিক থাকে। আপনার একেবারে বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে একেবারে যতগুলো ইনস্টিটিউশন আছে সবাই মিলে তো আসলে পালায় না। একটা সরকার পালাতে পারে, কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের যে এত বছরের যে ব্যর্থতা, সেটা হচ্ছে আমরা রাষ্ট্র এবং সরকারকে আলাদা করতে পারি না, এবং রাষ্ট্রটা ঠিকমতো আমরা গঠনই করতে পারি নাই। আমরা যখন নাগরিক অধিকারের কথা বলি, নাগরিক কোথায় আসলে মানে তার নিজের অধিকারটা ক্লেম করবে, সেটা রাষ্ট্রের কাছে ক্লেম করবে, এবং সেটার দায়িত্বে আছে সরকার। কিন্তু সরকার এবং রাষ্ট্র বাংলাদেশে মানে মিলেমিশে একাকার। সুতরাং নাগরিকদের অধিকার ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। তো এই জায়গা থেকে যখন আসলে এই গণ অভ্যুত্থানের আমি সবচেয়ে বড় ব্যর্থতা মনে করি এটাকেই, যে আমরা এই কাঠামোগত সংস্কারের জায়গায় আমাদের সবচেয়ে বড় অনৈক্য। এবং এখানে কিন্তু আমি ইন্টারিম গভর্নমেন্টকে অনেক বেশি এটার জন্য দায়ী করি, যে গভর্নমেন্টটা এসছিলই আসলে এই ঐক্যটা ধরে রাখার জন্য, যে আমরা একটা গভর্নমেন্ট, সে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, তার সকল দলের স্টেক হোল্ডারদের নিয়ে বসতে হবে, বসে আমাদের বলতে হবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা রাষ্ট্রটা ঠিক করব, আসেন আমরা রাষ্ট্রটা ঠিক করি। সেটা তো বসেছিল, কিন্তু সেটার কি আসলে সত্যিকার যে আউটকাম সেটা আমরা পেয়েছি কিনা, বা সেটা কি আসলে রাজনৈতিক এজেন্ডাগুলো বারবার করে সামনে এসে সেই কাজটা আসলে পিছিয়ে গেছে কিনা। যদি পিছিয়ে যায় সেটা সেই ব্যর্থতা তো স্বীকার করতে হবে। সুতরাং এই যে অনৈক্যটা যে সৃষ্টি হলো, সেটা আমি যদি বলি ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে আমাদের রাজনৈতিক নানান ধরনের দ্বিমত, এই জায়গা থেকে যখন এই একটু একটু করে আমরা আসলে নিজেদের ঐক্য থেকে অনেককে পৌঁছাচ্ছি, এবং এখন পর্যন্ত আসলে এই রাষ্ট্রটাকে সামনে রেখে আমরা আসলে ডিসিশনগুলো নিতে পারছি না। আমরা দোষারোপের রাজনীতি করছি। আমরা যখন বলছি যে আবার একটা গণ অভ্যুত্থান ঘটায় ফেলবো, আরে ভাই গণ অভ্যুত্থানকে তো সহজ, মানে আমি যদি বলি শুধুমাত্র সরকারেরও আমি এই জায়গায় মানে দোষ দিব বা বিএনপিকেই এককভাবে দোষ দিব, ব্যাপারটা কিন্তু সেটাও না। আপনি যখন আমাদের বিরোধী দল থেকে আমি যদি বলি যে অনেক অনেক গুরুত্বপূর্ণ নেতা আছেন, তারা বক্তব্যে যদিও পলিটিক্যাল হ্যাঁ, যদি পলিটিক্যাল বক্তব্য অনেক ক্ষেত্রে আমরা পলিটিক্যাল রেটরিক হিসেবেই আমরা চাই, কিন্তু সেই জায়গা থেকেও আমি যদি বলি যে একটা নতুন সরকার ক্ষমতায় এসছে, তাকেও একটুখানি সময় দেওয়া এবং যৌক্তিক সমালোচনা আমরা করবো। আবার সারাদিন বিএনপি সমালোচনা করবো, সব সময় করবো, কারণ বিরোধী দল আছে এই জন্য। কিন্তু এই যে গণ অভ্যুত্থান ঘটায় দিব বা আসলে এক ধরনের আক্রমণাত্মক জায়গা, এই বিষয়গুলো কিন্তু এই অনৈক্যগুলোর কিন্তু সুযোগ তৈরি করে আওয়ামী লীগকে আসলে একটা বড় স্পেস দেওয়ার। কারণ দেখেন, আমাদের আসলে বিএনপিকে আমরা এতটাও কর্নার করতে চাই না, এতটাও সমালোচনা করে এতটাও সাইড করতে চাই না, যেখানে আসলে গেলে বিএনপির আসলে মনে হয় যে না, আমার জন্য আওয়ামী লীগ একটা মানে সহজ অপশন, মানে এদের থেকে ওইটা বেটার। তো আমরা আসলে ওই জায়গাটা যেতে দেখতে চাই না, কারণ সেটা হচ্ছে বিএনপির জন্য হবে আত্মঘাতী, এবং বাংলাদেশের স্থিতিশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সেটা একটা বড় হুমকি হবে। সুতরাং এই অনৈক্যর সুযোগ সবসময় নেওয়ার জন্য তৈরি। এবং দেখেন, এই যে আপনি প্রথমে যে শুরু করেছিলেন একটা কথা, যে ন্যারেটিভ যে উৎপাদন করছে, আপনি দেখেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক নাম দিয়ে যারা আসলে এই সফট আওয়ামী লীগের আপনাদের এই টকশোগুলোতেই আসেন, আপনারা গেস্ট করে নিয়ে আসেন, তারা কিন্তু এই জায়গাতে শুধুমাত্র দেখবেন যে একেবারে গণ অভ্যুত্থান
অস্বীকার করা থেকে শুরু করে ইউনূস খারাপ এবং বিএনপি খারাপ, কেউ ভালো না, শুধুমাত্র তাদের একমাত্র নবী এবং পীর হচ্ছে হাসিনা ভালো। এবং হাসিনা আসলে চলে যাওয়াটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হয়েছে। এবং এই কিভাবে আসলে এই গণতান্ত্রিক জায়গাটাতে হাসিনাকে আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে আমরা কত বড় ভুল করে ফেলেছি, এই বিষয়গুলো নিয়ে বারবার করে তারা আলোচনা করে। সুতরাং এই আলোচনাগুলো কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে এক ধরনের ব্যাপার তৈরি করে যে তাহলে কি আওয়ামী লীগই ভালো ছিল। মানে আমাদের কিন্তু রাজনৈতিক দলগুলোর এই বিভক্তির জায়গা থেকে সচেতন হইতে হবে যে সাধারণ মানুষকে আমরা ওই জায়গায় না নিয়ে যাই, এত হতাশার মধ্যে না নিয়ে যাই। আমার দ্রব্যমূল্য এখন আসলে নিয়ন্ত্রণ করা দরকার, আমার আসলে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা দরকার। সরকারের জায়গা থেকে আমি যদি বলি যে তাদের কার্ডের এক ধরনের রাজনীতি তারা করে, একটা পপুলিস্ট রাজনীতি থাকবে একটা, এটাও আমি একদম অস্বীকার করি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন দেখেন যে একেবারে আমি রিসেন্ট আমি যদি বলি, আমরা তো বিরোধী দল, আমরা যাই বলবো আপনাদের মনে হবে যে হয়তো সরকারের মনে হবে যে এটা তো বিরোধিতার জন্য বিরোধিতা, কিন্তু দেখেন টিআইবি রিপোর্ট সেটা তো মিথ্যা বলছে না। এবং আমি দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনাকে আমি অত্যন্ত সম্মান করি, কিন্তু আমি খুবই অবাক হই যে যখন উনি বলেন যে টিআইবি রিপোর্ট আসলে পেপার কাটিং দিয়ে ওনারা আসলে রিপোর্ট করে। আপনি দায়টা স্বীকার করেন, কোনো অসুবিধা নাই, দায় স্বীকার করলে সমস্যার অর্ধেক সমাধান হয়ে যায়, যে হ্যাঁ আমি দায়টা স্বীকার করলাম, লেটস ওয়ার্ক টুগেদার। কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমরা আসতে পারছি না। সুতরাং এই যে রাজনীতিটাকে যে জেন্টলম্যানস এগ্রিমেন্টে আমরা নিয়ে যাব, সেই জায়গা থেকে আসলে আমরা অনেক পিছিয়ে আছি। আচ্ছা,